হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পার্থ দেবনাথ। বর্তমানে পড়াশোনা করতেছি চুয়েট কম্পিউটার সায়েন্সে। আমার কলেজ ছিল নটরডেম কলেজ, ঢাকা। আজকে আমরা ভেক্টরের পার্ট 2 ক্লাসটি করব। প্রথমে তোমাদেরকে আমাদের ঠিকানা এডু প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। চলো আজকে আমরা ভেক্টরের সেকেন্ড পার্টটা করে ফেলবো। আজকের এই ক্লাসে আমরা ভেক্টরের যোগ, বিয়োগ এবং লব্ধি নির্ণয় করা শিখব। পাশাপাশি ভেক্টরের ডট গুণন এবং ক্রস গুণনের ব্যবহার এবং পাশাপাশি তার প্রয়োগগুলো শিখে ফেলব। ওকে, তাহলে আজকে শুরু করতে যাচ্ছি সৃষ্টিকর্তার নামে। প্রথমে আমাদের শুরু করব ভেক্টরের যোগ বা ভেক্টর এডিশন দিয়ে। ভেক্টরের যোগ ভেক্টরের বা ভেক্টর যোগ ভেক্টর এডিশন। আমরা সাধারণত বীজগণিতে যে যোগ বলতে যা বুঝি তা ভেক্টরের ক্ষেত্রে সেম হয় না। ভেক্টরের যুগটা আলাদা। চলো আমরা দুইটা ভেক্টর আঁকি। আমরা প্রথমে দুইটা ভেক্টর এঁকে নিলাম। এটা হচ্ছে আমাদের দুইটা ভেক্টর। দুইটাই কিন্তু ভিন্ন ভিন্ন দিকে রয়েছে। তো এই দুইটা ভেক্টর যোগ করে আমরা তাদের লব্ধি নির্ণয় করতে হয় কিভাবে তা দেখব। এখন আমাদেরকে ফার্স্ট অফ অল বুঝতে হবে ভেক্টর যুগের একটা শর্ত রয়েছে যা আমাদেরকে জানা লাগবে। শর্তটা কি? তুমি যদি কোনো দুইটা ভেক্টর যোগ করে তাদের লব্ধি বের করতে চাও, তাহলে প্রথমতই ভেক্টর দুটির পাদবিন্দু একই স্থানে নিয়ে আসতে হবে। বিন্দু এক করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট রুল। এটাকে বলা হয় ভেক্টর শিফটিং করা। তুমি যেকোনো একটা ভেক্টরকে শিফট করো, তারপর সেটাকে তার পাদবিন্দু অনুযায়ী নিয়ে আসো। আমি একটু ভেক্টরের কোণটা বাড়ানোর জন্য চেঞ্জ করছি। তবে মনে রাখতে হবে এখানে ভেক্টরকে যখন শিফট করব তখন তারা প্যারালাল শিফট হবে, অর্থাৎ তার দিকের পরিবর্তন হওয়া যাবে না। আমি ভেক্টরের দিক চেঞ্জ করতে পারবো না। আমি এখানে যেটা করছি সেটা শুধুমাত্র এখানের মধ্যবর্তী কোণটা বাড়ানোর জন্য দিকটা চেঞ্জ করেছি, বাট তোমাদেরকে মনে রাখতে হবে ভেক্টরের শিফটিং এর ক্ষেত্রে ভেক্টরকে প্যারালাল সাইডে তুমি এক স্থান থেকে আরেক স্থানে নিতে পারবা। যদি এরকম লাইনে ভেক্টর থাকে তাহলে তুমি এর প্যারালালি এরকম একটা স্থানে নিয়ে আসতে পারবা। কিন্তু ধরো যে এরকম আছে তুমি এভাবে করে ফেলতে পারবা, তা কিন্তু করা যাবে না। তাহলে সেটা কিন্তু ভেক্টর শিফটিং হবে না। তোমার দিকটা অবশ্যই সেম রাখতে হবে। বুঝতে পেরেছ? তো এগুলো আলোচনা এখন প্রয়োজন নেই। আমরা কিভাবে এই দুইটা ভেক্টর যোগ করব তার শর্ত দেখে ফেললাম। দুইটা ভেক্টর এর পাদবিন্দু একই স্থানে হতে হবে এবং তাদের মধ্যবর্তী কোণ তুমি আলফা ধরে নিতে পারো। এখন তোমাকে বলল যে তাদের লব্ধি কত বা লব্ধি নির্ণয় করো। লব্ধি নির্ণয় করবা কিভাবে? চলো লব্ধি নির্ণয়টা আমরা দেখে ফেলি। আমি ভেক্টর দুইটাকে ডিফাইন করি। একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে ভি ভেক্টর এবং তাদের লব্ধি একটা নতুন ভেক্টর হবে
ওই ভেক্টরটা আমি ডিফাইন করব আর ভেক্টর নামে। ওইটাকে আমি ডিফাইন করব আর ভেক্টর নামে। এটাকে আমি আর ভেক্টর নাম দিচ্ছি। এখন লব্ধি নির্ণয় করার জন্য আর ভেক্টরের মান আমার বের করতে হবে। ধরো যে আর ভেক্টরটা এ ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করতেছে। তাহলে আর ভেক্টরের মান আমরা কিভাবে বের করব, চলো আমরা দেখে ফেলি। প্রথমত এটার মতো করে একটা প্রয়োজনীয় চিত্র আঁকার চেষ্টা করি, চলো। এটাকে ভেক্টরের যে লব্ধি নির্ণয়ের প্রক্রিয়াটা দেখাচ্ছি না, এটাকে আমরা আবার ভেক্টরের সামান্তরিক বিধিও বলে চিনে থাকি। ওই আমরা এটাকে এল ধরে নিই, এটাকে ভি ধরে নিই, এটাকে আর ধরে নিই। দেখো তো, এটা একটা সামান্তরিক গঠন করতেছে। এই সামান্তরিকে এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর এবং এ এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আমরা এটাকে একটু বর্ধিত করার চেষ্টা করি। এই বাহু আর এই বাহু কিন্তু সেম, তার মানে এটা হচ্ছে বি বাহু। আবার এই কোণটা আর এই কোণটা কিন্তু সেম হবে, অনুরূপ কোণ আলফা। এবার এখানে আমি এই বিন্দু থেকে একটা কিন্তু লম্ব এঁকেছি এর বর্ধিত অংশে। তুমি এই বিন্দুটাকে উ ধরে নাও, এটাকে তুমি পি বিন্দু ধরে নাও, এটাকে তুমি ধরতে নিতে পারো এস, এটাকে তুমি ধরে নিতে পারো এম। এবার আমাকে বলো ত্রিভুজ উ পি এম একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। দেখো, এই পুরো বিষয়টা দেখার মূল লক্ষ্য হচ্ছে আমাদের আর এর ভ্যালু বের করা। আমরা কিন্তু আর এর ভ্যালু বের করার ট্রাই করতেছি। আর এর ভ্যালু বের করার জন্য আমরা এখন এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে আমি লিখতে পারি ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার। আবার একটু লক্ষ্য করে দেখো, এখানে পি এম এটা সমান কি হবে? এটা একটা ত্রিভুজ গঠন করতেছে এখানে। দেখো, এখানেও কিন্তু আর একটা সমকোণী ত্রিভুজ যেটার অতিভুজ বি, আর এটা হচ্ছে পি এস এম, এই ত্রিভুজ। তাহলে পি এম কি হবে? যেখানে এখানে মধ্যবর্তী কোণটা পি এস এবং পি এস এম এর মধ্যবর্তী কোণ আলফা, অ্যাঙ্গেল পি এস এম হচ্ছে আলফা। তাহলে পি এম সমান কি হবে বলো? পি এম হবে বি সাইন আলফা, রাইট? আবার এস এম সমান কি হবে? এস এম সমান হবে বি কজ আলফা, ত্রিকোণমিতি অনুযায়ী। এবার আবার একটু লক্ষ্য করে দেখো, উ এম এটা সমান কি? উ এস প্লাস এস এম। কেন লিখছি মাথায় রাখতে হবে, এটা আমি দেখাবো।
আবার ওএস কে লিখতে পারি কিন্তু এ। চলো আমরা এটা সরাসরি এই জায়গায় বসায় দেই। ওএম সমান ওএস প্লাস এসএম হোল স্কয়ার প্লাস পিএম স্কয়ার। ওএস এর জায়গায় লিখতে পারি এ, আর এসএম এর জায়গায় লিখব বি কজ আলফা, বি কজ আলফা হোল স্কয়ার। এখন পিএম এর জায়গায় লিখব বি সাইন আলফা হোল স্কয়ার। দেখো একটা সূত্র পড়ে যাচ্ছে এখানে, a প্লাস বি হোল স্কয়ারে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ারের জায়গায় বি কজ আলফা হোল স্কয়ার, নাকি বি স্কয়ার কজ স্কয়ার আলফা, এখানে বি স্কয়ার সাইন স্কয়ার আলফা। দেখো a স্কয়ার এখানে থাকতেছে প্লাস 2ab কজ আলফা থাকতেছে প্লাস বি স্কয়ারে আমি কমন নিতে পারি এই অংশটুকু থেকে, এই অংশটুকু থেকে আমি বি স্কয়ার কমন নিতে পারি। তাহলে কমন নিলে থাকতেছে কজ স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা। একটা পরিচিত ফর্মুলা চলে আসছে, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। তাহলে a স্কয়ার প্লাস 2ab কজ আলফা প্লাস বি স্কয়ার ইন্টু 1, অর্থাৎ এখানে বি স্কয়ারই থাকতেছে। ঠিক আছে? ফলে এই যে পুরোটা উপি স্কয়ার, একটু লক্ষ্য করে দেখো এই পুরো মানটা কিন্তু উপি স্কয়ার, আর উপি সমান কি আর, এক্স্যাক্টলি আমরা কিন্তু আর স্কয়ার পেয়ে যাচ্ছি। সুতরাং আর স্কয়ার ইজ ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab কজ আলফা। সুতরাং আর ইজ ইকুয়াল রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab কজ আলফা। বুঝতে পেরেছ? এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা একটা গুরুত্বপূর্ণ অংশ এবং সূত্র, এটা মনে রাখবা। আমি যেগুলো বক্স আকারে লিখে দিচ্ছি এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, মনে রাখার জন্য সূত্র এগুলো। তার মানে দুটোই ভেক্টর যোগের ফলে তাদের যে লব্ধি, তার লব্ধির মান হবে কি রুট ওভার অফ প্রথম ভেক্টরের স্কয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথম ভেক্টর ইন্টু দ্বিতীয় ভেক্টর ইন্টু কস ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। আমরা এখন এই লব্ধির যে দিকটা তা নির্ণয় করতে শিখব। একটু দেখে নিই, এখানে ও এম পি সমকোণী ত্রিভুজ থেকে আমরা থিটা এর মানটা বের করব, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা ত্রিভুজটা আগে এঁকে নিই একটু। দিক নির্ণয়, সমকোণী ত্রিভুজটা আঁকবো। এটা হচ্ছে মধ্যবর্তী কোণ থিটা ও এটা ছিল 2mp এবং s 2mp এবং এখানে ছিল s। এবার লক্ষ্য করে দেখি, আমরা জানি কি tan theta is equal লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এখানে pm আর ভূমি হচ্ছে om। দেখো pm কিন্তু আসলে b sin আলফা ছিল,
এখানে এই কোণটা আলফা ছিল। আর এসএম এর জায়গায় ছিল পি cos আলফা। এটা আমরা জানি। তো পিএম এর জায়গায় লিখবো বি sin আলফা। আর ওএম এর জায়গায় লিখবো ওএস প্লাস এস এম। এখন ওএস এর জায়গায় লিখতে পারি এ প্লাস এস এম এর জায়গায় লিখতে পারি বি cos আলফা। আর উপরে বি sin আলফা। সুতরাং কোণ থিটা সমান tan ইনভার্স ভি sin আলফা বাই এ প্লাস বি cos আলফা। এখন তোমাদের এখানে একটা শর্টকাট বলে দেই। তুমি এর সাপেক্ষে যখন লব্ধির কোণ বের করবা তখন বি এর সাথে সাইন এবং কজ এর গুণ হবে। দেখো এর এটা আলাদা থাকবে আর কি। আবার তুমি যখন বি এর সাপেক্ষে করতে যাবে তখন বিটা আলাদা থাকবে এ এবং সরি সাইন এবং কজ এর সাথে গুণ আকারে থাকবে। এটা একটু মনে রাখার জন্য টেকনিক। ভেক্টর বিয়োগ এটা হচ্ছে বিশেষ ধরনের ভেক্টর যোগ। কিভাবে আমি দেখাবো দেখো। ভেক্টর বিয়োগ ভেক্টর সাবট্রাকশন ভেক্টর সাবট্রাকশন। আমি দুইটা ভেক্টর এখানে এঁকে ফেলি আগের মতোই the same way। দেখতেই পাচ্ছ। তাহলে শর্ত আগেরটাই। শর্তটা কি? শর্তটা হচ্ছে পাদবিন্দু এক করা। পাদবিন্দু এক করা। এক করা। বেশি কিছু নয়। তো আমরা পাদবিন্দু এক করি চলো। এখন আমি দুইটা ভেক্টরকে ধরো নাম দিয়ে দিই। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে ভি ভেক্টর। এখন তোমার বলা আছে এ ভেক্টর মাইনাস ভি ভেক্টর এর লব্ধি কত? লব্ধি এটাই কিন্তু তোমাকে বলা হবে। এই লব্ধিটাই কিন্তু আমরা নির্ণয় করব। বুঝতে পেরেছো? এখন তুমি একটু বোঝার চেষ্টা করো। এ ভেক্টর মাইনাস ভি ভেক্টর এটাকে লিখতে পারি এ ভেক্টর প্লাস মাইনাস ভি ভেক্টর। তার মানে ভেক্টর বিয়োগ কিন্তু মানে ভেক্টরের যে বিয়োগ এটা কিন্তু ভেক্টর যুগেরই একটা অংশ। এখন তুমি ভি ভেক্টর যদি এই বরাবর হয় তাহলে মাইনাস ভি ভেক্টর ডেফিনেটলি তার 180 ডিগ্রি বিপরীতে হবে, তাই না? আমি মাইনাস ভি ভেক্টরটা এঁকে ফেললাম। দেখো এখন আমি বললাম এই ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে এটা হচ্ছে মাইনাস ভি ভেক্টর, এর মধ্যবর্তী কোণ কত হবে? পাই মাইনাস আলফা। অবশ্যই 180 ডিগ্রি মাইনাস আলফা যেটা। এখন এই দুইটার এ ভেক্টর এবং মাইনাস ভি ভেক্টরের লব্ধি বের করা মানে কিন্তু এ ভেক্টর মাইনাস ভি ভেক্টরের লব্ধি বের করার শামিল। তো আমরা একটা
লোভ দিয়ে এঁকে ফেলি, লোভ দিয়ে ভেক্টর। যা হবে এই মুখে। এবং এটা হচ্ছে আমাদের আর আর ভেক্টর। দেখো এখানেও কিন্তু একটা সামান্তরিক সৃষ্টি হচ্ছে। আমাকে আর বলতে হবে না, এটা যেহেতু একটা ভেক্টর যুগের অংশ, তাহলে আমরা সরাসরি এটা বের করে ফেলবো। এখন আমরা ভেক্টর যুগের ফর্মুলা ব্যবহার করে কিন্তু এটা বের করে ফেলতে পারি। তাহলে এই যে আর আর কে লেখা যায় আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, আবার এটাকে লিখতে পারি এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। এবার আমাকে বলো তাহলে আর এর মান কত হবে? সুতরাং আর স্কোয়ার সমান প্রথম ভেক্টর স্কোয়ার প্লাস দ্বিতীয় ভেক্টর স্কোয়ার, এ স্কোয়ার প্লাস মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম ভেক্টর ইন্টু দ্বিতীয় ভেক্টর, অবশ্যই তাদের মান। বুঝতেছো? তুমি এটাকে মাইনাস বি না দিয়ে জাস্ট বিও ধরতে পারো, কেননা মাইনাস ভি ভেক্টর এর মান কিন্তু জাস্ট ভি। এটাকে আমরা সরাসরি বি স্কোয়ার লিখে ফেলি প্লাস 2ab ইন্টু কস তাদের মধ্যবর্তী গুণ। এবার বলো এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর মধ্যবর্তী গুণ কিন্তু কত ছিল? পাই মাইনাস আলফা, পাই মাইনাস আলফা। আচ্ছা, কস 180 মাইনাস থিটা সমান কি ছিল? মাইনাস থিটা মাইনাস কস থিটা, কেননা সেকেন্ড কোঅর্ডিনেটে কস ঋণাত্মক। এটা কিন্তু আমরা ত্রিকোণমিতি ফর্মুলা থেকে জানতে পারি। এখানে মাইনাসটা সরাসরি সামনে নিয়ে আসলাম, 2ab কস আলফা, এটা কিন্তু আর স্কোয়ার। সুতরাং আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা। সো স্টুডেন্টস, আমরা একে একে ভেক্টর যুগ এবং ভিউ সম্পর্কে ধারণা লাভ করে ফেলেছি। এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে, ভেক্টর ভিউয়ের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। ওকে, তাহলে আমাদের কি কি দেখা হলো? আমাদের ভেক্টর যুগ এবং ভেক্টর ভিউ সম্পর্কে আমাদের ধারণা লাভ করা হলো, এবং তাদের লব্ধি নির্ণয় কিভাবে করতে হয় তা দেখলাম। এবার আমরা চলে যাব ভেক্টরের আরো দুটি গুরুত্বপূর্ণ টপিক। একটা হচ্ছে ভেক্টরের ডট গুণন, আর একটা হচ্ছে ভেক্টরের ক্রস গুণন। যুগ বিয়োগ দেখা হয়ে গেছে, এখন গুণ দেখবো আর কি। তো হেডিং দেই ভেক্টরের ডট গুণন, ভেক্টরের ডট গুণন। দুটি ভেক্টর আমি এঁকে ফেলি। এটা একটা ভেক্টর, এটা এটা আরেকটা ভেক্টর।
এবং তাদের মধ্যবর্তী কোণ তোমার থিটা, এটা হচ্ছে আমার ধরে নিই a ভেক্টর, এটা ধরে নিই আমাদের b ভেক্টর। a ভেক্টর এবং b ভেক্টর এই ২ টা ভেক্টর এই ক্ষেত্রে রয়েছে। এখন a ভেক্টর এবং b ভেক্টরের ডট গুণনকে আমরা লিখব a ভেক্টর ডট b ভেক্টর, এভাবে প্রকাশ করি। এবং এটা সমান কত? মনে রাখতে হবে a ভেক্টর এবং b ভেক্টর বা দুটি ভেক্টরের ডট হলো যেকোনো একটি ভেক্টরের মান তার সাথে উক্ত ভেক্টরের দিকে অপর ভেক্টরের অভিক্ষেপের মান। ধরো তুমি এই ভেক্টরটাকে চুজ করলা, তাহলে এই ভেক্টরের মান সমান a ইন্টু এই ভেক্টরের দিকে বি ভেক্টরের অভিক্ষেপের মান। এই ভেক্টরের দিকে বি ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে বি cos থিটা। তুমি এটাকে আবার লিখতে পারো বি এর সাপেক্ষে বি ভেক্টরের মান তার সাথে বি এ ভেক্টরের দিকে এ ভেক্টরের অভিক্ষেপ a cos থিটা। বা দুইটা যখন তুলনা করবা তখন কিন্তু a ভেক্টর ডট বি ভেক্টর সমান a v cos থিটাই আসবে। এটা একটু মাথায় রাখবো আমরা। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট। ওকে, এবার আমরা একটু ডট প্রোডাক্ট বা ডট গুণনের জন্য তোমার আয়ত একক ভেক্টর পড়েছিলাম গত ক্লাসে। যারা ওই ক্লাসটি করো নাই, আয়ত একক ভেক্টরের জন্য ওই ক্লাসটি করে নেবে আমাদের ঠিকানা এডু ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে, সেটা পেয়ে যাবা। আয়ত একক ভেক্টরের ডট গুণন আমরা একটু দেখে নিব। চলো আমরা আয়ত একক ভেক্টরের জন্য থ্রি ডাইমেনশনাল চিত্র আঁকি। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে জেড অক্ষ। আমরা জানি এক্স অক্ষ বরাবর আমাদের আয়ত একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ। এক্স অক্ষ বরাবর আমাদের আয়ত একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। এবার আয়ত একক ভেক্টরের ডট গুণন তাহলে কি হবে? আয়ত একক ভেক্টরের ডট গুণন এই ক্ষেত্রে ধরো তুমি আই ক্যাপ ডট জে ক্যাপ ধরলাম। আমরা জানি কি একক ভেক্টরের মান 1, তাহলে 1 গুণ 1 এবং তাদের মধ্যবর্তী কোণ কত? আই ক্যাপ এবং জে ক্যাপের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, ফলে cos 90 ডিগ্রির মান 0, ফলে 0 হয়ে যাবে। আবার দেখো আই ক্যাপ ডট কে ক্যাপ সমান 1 ইন্টু 1 ইন্টু cos তাদের মধ্যবর্তী কোণ সেটাও কিন্তু 90 ডিগ্রি, ফলে এখানেও মান হবে 0। এবং আই ক্যাপ ডট আই ক্যাপ চিন্তা করো, তাহলে 1 ইন্টু 1 ইন্টু cos 0 ডিগ্রি, কেননা আই ক্যাপের দিক এবং আই ক্যাপের দিক কিন্তু মধ্যবর্তী কোণ, মানে দিক সেম, ফলে মধ্যবর্তী কোণ 0। আর মধ্যবর্তী কোণ 0 হলে cos এর মান হয়ে যাবে 1।
তাহলে আনসার কিন্তু হয়ে যাবে 1। অনুরূপভাবে অনুরূপভাবে অনুরূপে আমরা লিখতে পারি জে ক্যাপ ডট, সরি এটা ক্রস প্রোডাক্ট হয়ে গেল, এটা ডট হবে জে ক্যাপ ডট আই ক্যাপ, এটাও কিন্তু হয়ে যাবে 0। জে ক্যাপ ডট কে ক্যাপ সমান 0। জে ক্যাপ ডট জে ক্যাপ সমান 1। কে ক্যাপ ডট ফি ক্যাপ সমান 0। কে ক্যাপ ডট জে ক্যাপ সমান 0। কে ক্যাপ ডট কে ক্যাপ সমান 1। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এগুলো আমরা মাথায় রাখবো। এখন আমাদের আয়তাকার ভেক্টরের ডট গুণন, পাশাপাশি ডট গুণনের সাথে একটা একক ভেক্টরের সাথে অন্য আরেকটা আয়তাকার ভেক্টরের ডট গুণনে কি হয় তা আমরা জেনে ফেলেছি। এখন আমরা ডট গুণনের প্রয়োগগুলো দেখে নেব, যা খুবই গুরুত্বপূর্ণ। হেডিং দাও, ভেক্টরে ডট গুণনের প্রয়োগ। ভেক্টরে ডট গুণনের প্রয়োগ, ভেক্টরে ডট গুণনের প্রয়োগ। গুণনের প্রয়োগ আমরা ফার্স্ট কেসে দেখব। কেস 1 এ দেখব কিভাবে অভিক্ষেপ এবং উপাংশ নির্ণয় করা যায় ডট গুণনের মাধ্যমে। অভিক্ষেপ ও উপাংশ নির্ণয়, এটা আমরা দেখব। আমরা আগে দুইটা ভেক্টর এঁকে ফেলি। ফার্স্ট অফ অল আমাদের দুইটা ভেক্টর চলে এসেছে, যাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখন অভিক্ষেপ যদি তুমি চিন্তা করে দেখো, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তোমাকে বলা হলো এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ, সেটা কিভাবে নির্ণয় করবা? এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ, এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ, অভিক্ষেপ যদি এটা তুমি জেনে থাকো তাহলে সেটা হবে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে বি কস তাদের মধ্যবর্তী কোণ, বি কস থিটা। এখন এটাকে আমরা লিখতে পারি এ ইন্টু ভি কস থিটা ডিভাইডেড বাই এ। মানে ব্যালেন্স করার জন্য এ উপরে কোণ দিলাম, আবার নিচে ভাগ করে ভাগ আকারে লিখে দিলাম। উপরের এটাকে লিখতে পারি কি এ ভেক্টর ডট ভি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তার মানে এ ভেক্টরের উপর ভি ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে এ ভেক্টর ডট ভি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। অনুরূপভাবে ভি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ হবে এ ভেক্টর ডট ভি ভেক্টর ডিভাইডেড বাই ভি ভেক্টরের মান। চলো এটা লিখে ফেলি কিভাবে হবে, গুরুত্বপূর্ণ এটা অনেক।
গুরুত্বপূর্ণ। ভি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, এটা হবে এ cos থিটা থিটা লাগাই যা লাগাই যা সমান এ বি cos থিটা বাই ভি। এটাকে আবার লিখতে পারি এ ভেক্টর ডট ভি ভেক্টর ডিভাইডেড বাই ভি ভেক্টরের মান। ঠিক আছে? তো স্টুডেন্টস, এটা কিন্তু আমরা লিখে ফেললাম। অভিক্ষেপ উপাংশ নির্ণয়। এখন অভিক্ষেপটা দেখছি, উপাংশটা দেখি না। উপাংশ কি হবে? উপাংশ আর কিছুই না, অভিক্ষেপের সাথে একক ভেক্টর গুণ করে দেওয়া। কিভাবে? চলো, তোমাকে যদি প্রশ্নে মানে বলা থাকে এ ভেক্টরের বরাবর এ ভেক্টরের দিকে ভি ভেক্টরের উপাংশ বের করো বা উপাংশ কত। ভি ভেক্টরের উপাংশ উপাংশ সমান কিছুই না, এ ভেক্টরের দিকে ভি ভেক্টরের অভিক্ষেপ ইন্টু এ ভেক্টরের দিকে একক ভেক্টর। এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ সমান এ ভেক্টর এর দিকে ভি ভেক্টরের অভিক্ষেপ ভি ভেক্টরের অভিক্ষেপ ইন্টু এ ভেক্টরের একক ভেক্টর। এ ভেক্টরের দিকে একক ভেক্টর, সেটা হচ্ছে এ স্মল এ ক্যাপ। এখন এ ভেক্টরের দিকে বি ভেক্টরের অভিক্ষেপ কি ছিল বলো? আমরা ডট প্রোডাক্টের মাধ্যমে প্রকাশ করি। চলো, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টর এর মান, অবশ্যই মান। ফলে এ ভেক্টর ডট ভি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টর এর মান বা জাস্ট এ ইন্টু এ ভেক্টরের দিকে একক ভেক্টর। এ ভেক্টরের দিকে একক ভেক্টর স্মল এ সমান কি গত ক্লাসে পড়ানো হয়েছিল? এ ভেক্টর বাই এ। তোমরা যারা দেখো না সেটা একটু দেখে আসবা। তার মানে এটা সরাসরি লেখা যায় এ ভেক্টর ডট ভি ভেক্টর বাই এ স্কোয়ার ইন্টু এ ভেক্টর। ঠিক আছে? এভাবে ভি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ বের করে নিতে পারো তুমি। সেটা কি হবে? ভি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ হবে ভি ভেক্টরের দিকে এ ভেক্টরের অভিক্ষেপ ইন্টু ভি ভেক্টরের দিকে একক ভেক্টর। তাহলে আমরা এই করে ফেলি ভি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ ইজ ইকুয়াল টু ভি ভেক্টরের দিকে এ ভেক্টরের অভিক্ষেপ ইন্টু ভি ভেক্টরের দিকে একক ভেক্টর। এটাকে লিখতে পারি এ ভেক্টর ডট ভি ভেক্টর বাই ভি ভেক্টরের মান ইন্টু একক ভেক্টর স্মল বি ক্যাপ ইজ ইকুয়াল টু ভি ভেক্টর বাই ভি ভেক্টরের মান। আমরা যারা একক ভেক্টর পারি না তারা কিন্তু গত ক্লাসে যাবা ভেক্টরের পার্ট ওয়ানটা দেখতে হবে। পার্ট ওয়ানটা আমাদের ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেল ঠিকানা
ওইখানে আমরা পেয়ে যাব। সো ওইখান থেকে আমরা দেখে নেব a ভেক্টর ডট b ভেক্টর বাই v স্কোয়ার ইন্টু v ভেক্টর। এটাই এটাই হচ্ছে উপাংশ। আশা করব আমরা অভিক্ষেপ এবং উপাংশ সম্পর্কিত সব খুঁটিনাটি জেনেছি। আশা করব আমরা এই মুহূর্ত থেকে অভিক্ষেপ এবং উপাংশের বেসিক ধারণাটুকু আমাদের থাকবে। এবার কেস 2 আমরা আলোচনা করব, সেটা হচ্ছে অক্ষের সাথে কোণ নির্ণয়। চলো আমরা কেস 2 নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে অক্ষের সাথে কোণ নির্ণয়। অক্ষের সাথে কোণ নির্ণয়। কোণ নির্ণয় এটা কিভাবে করব? আমরা ফার্স্ট অফ অল একটা থ্রি ডাইমেনশনাল ভেক্টর লিখব। কিভাবে থ্রি ডাইমেনশনাল ভেক্টর প্রকাশ করা যায় আমরা গত ক্লাসে শিখেছি, গত ভেক্টর পার্ট 1 এ। তো আমরা ওইখান থেকে আমরা এটা দেখে আসব। একটা থ্রি ডাইমেনশনাল ভেক্টর নিলাম, ধরো এ ভেক্টর সমান এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, থ্রি ডাইমেনশনাল। এখন আমি যদি বলি এ ভেক্টর এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করে তা নির্ণয় করতে, মানে কিভাবে করবা, তাহলে তুমি কিভাবে করবে? আমি চলো এটাকে একটু থ্রি ডাইমেনশনাল ওয়েতে প্রকাশ করে ফেলি। থ্রি ডাইমেনশনাল ওয়েতে আমরা গত ক্লাসে প্রকাশ করতে শিখেছিলাম, আজকে আবার করব। ধরো এটা হচ্ছে আমার এ ভেক্টরটা, এটাই হচ্ছে আমার এ ভেক্টর। এ ভেক্টর এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এখন আমরা তো পড়েছিলাম এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে এই ভেক্টরটা যে কোণ উৎপন্ন করে তা হচ্ছে যথাক্রমে এটা এক্স, এটা ওয়াই এবং এটা হচ্ছে এটা জেড। এখন তোমাকে বলা হচ্ছে এই কোণগুলো বের করতে। কিভাবে বের করবো? এই ভেক্টরটি এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করে থাকে তা বের করার জন্য আমরা ডট প্রোডাক্ট বা ডট গুণনের সাহায্য নিব। একটু লক্ষ্য করে দেখো, এই এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট কি? এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট হবে এ এক্স আই ক্যাপ, তাই না? আমরা কিন্তু জানি সেটা। দেখো এ ভেক্টরের এক্স অক্ষের সাথে সাথে কোণ নির্ণয়, কিছুই করতে হবে না, কেবলমাত্র আমার এ ভেক্টরের সাথে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর অর্থাৎ আই ক্যাপ ডট গুণন করে দিতে হবে। তাহলে ধরো এ ভেক্টর ডট আই ক্যাপ, যদি এটা করে দেই, দেখো এ ভেক্টরের সাথে যদি আই ক্যাপ ডট করে দেই তখন এটার সাথে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এই পুরোটার সাথে ডট করবো আই ক্যাপে।
দেখো এই ডট গুণনটা কিন্তু এখন বন্টন হয়ে যাবে। দেখো এইখানে এই ডট যখন বন্টন হয়ে এক্স এ এক্স এর সাথে আই ক্যাপ তার সাথে এই ডট বন্টন হয়ে আই ক্যাপ ডট গুণন হয়ে যাবে। তারপর এ ওয়াই জে ক্যাপ ডট আই ক্যাপ হয়ে যাবে প্লাস এ জেড কে ক্যাপ ডট আই ক্যাপ হয়ে যাবে। দেখো এখানের যে ডট গুলো হচ্ছে আই ক্যাপ ডট আই ক্যাপ কিন্তু ওয়ান ছিল, তাহলে এটা এক্স চলে আসবে শুধু, প্লাস জে ক্যাপ ডট আই ক্যাপ কিন্তু জিরো ছিল, কে ক্যাপ ডট আই ক্যাপ কিন্তু জিরো ছিল, এগুলো জিরো, ফলে এটা আসবে এ এক্স জাস্ট। ফলে আমাকে বলা হচ্ছে এ ডট এ ভেক্টর ডট আই ক্যাপ করলে আমি পাবো এক্স। সুতরাং এ ভেক্টর ডট আই ক্যাপ ইজ ইকুয়াল এক্স। এতে করে আমার সুবিধা আছে, আমি এটাকে লিখতে পারবো এ ভেক্টরের মান ইন্টু আই ভেক্টরের মান ওয়ান ইন্টু তাদের মধ্যবর্তী কোণ কস, মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা এক্স সমান এ এক্স। তাহলে ওয়ান তো ওয়ানই গুণ আকারে থাকবে, ফলে কস থিটা এক্স ইজ ইকুয়াল হয়ে যাবে এ এক্স বাই এ। এ হচ্ছে কি এ ভেক্টরের মান, এ ভেক্টরের মানই কিন্তু এ। এ ভেক্টরের মান কিভাবে বের করতে হয়, কোন একটা থ্রি ডাইমেনশনাল ভেক্টরের মান কিন্তু তার এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষের যে একক ভেক্টর গুলো সহ তাদের স্কোয়ারে সমষ্টি করে রুট করে দিতে হয়। তাহলে এখানে এটা লিখে দাও এ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। সুতরাং cos থিটা এক্স সমান এটা, সুতরাং থিটা এক্স সমান cos ইনভার্স এই জায়গায় এটা বসাই দেবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। ওকে, আমরা ডট গুণনের প্রয়োগগুলো দেখে ফেলেছি, ডট গুণনের প্রয়োগগুলো দেখে ফেলেছি। প্রথমত দেখলাম অভিক্ষেপ ও উপাংশ নির্ণয়, তারপরে দেখেছি অক্ষের সাথে কোণ নির্ণয়, এগুলো প্র্যাকটিস করবা অবশ্যই, এগুলো গুরুত্বপূর্ণ টপিক। এবার আমরা চলে যাব ভেক্টরের ক্রস গুণন, খুবই গুরুত্বপূর্ণ টপিক। অ্যাডমিশনেও অনেক প্রশ্ন আসে ভেক্টরের ক্রস গুণন বা ক্রস প্রোডাক্ট অফ ভেক্টর। আমরা প্রথমে দুটো ভেক্টর এঁকে নেই। এই দুইটা ভেক্টরের আলাদা আলাদা আমরা নাম দিয়ে দিই। এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। আমাকে প্রথমত বুঝতে হবে ক্রস গুণন কি, দুটি ভেক্টরের ক্রস আসলে কি বোঝায়। মনে রাখতে হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর দ্বারা বোঝাবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর দ্বারা বোঝাবে এই ভেক্টরের মান মান কিন্তু এ ভেক্টরের লম্ব বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ, এ ভেক্টরের লম্ব বরাবর লম্ব বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ অভিক্ষেপ
ইনটু একক ভেক্টর। এটা দ্বারা এই বিষয়টাই বোঝাবে। এখন তোমাদেরকে একটু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ বলে দিই। দেখো তো, আমাদের যখন ডট গুণন করেছি, ডট গুণনের ক্ষেত্রে ডট গুণনের মান কি ছিল? ডট গুণনের মান ছিল কিন্তু এবি কস থিটা। ডট গুণনে আমরা কোনো ভেক্টর বা একক ভেক্টর পাই নাই। অর্থাৎ ভেক্টরের ডট গুণনে আমরা স্কেলার রাশি পাচ্ছি, কোনো ভেক্টর রাশি পাচ্ছি না। কিন্তু ক্রস গুণনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা একক ভেক্টর পাবো। ফলে ভেক্টরের ক্রস গুণন হচ্ছে একটা ভেক্টর রাশি, বা ভেক্টরের ক্রস গুণনে প্রাপ্ত যে মানে ফলাফলটা পাবো সেটা হবে একটি ভেক্টর রাশি। এটা আমাদেরকে বুঝতে হবে। ফিউচারে এটা এমসিকিউ আকারে অনেক জায়গায় তুমি দেখতে পাবা। কোনটাকে স্কেলার গুণন বলা হয় আর কোনটাকে ভেক্টর গুণন বলা হয়, এভাবে তোমাকে প্রশ্ন দেওয়া হবে। এটা কি আবার লেখা যায় ভি ভেক্টরের মান ইন্টু ভি ভেক্টরের লম্ব বরাবর এ ভেক্টরের অভিক্ষেপ, ভি ভেক্টরের লম্ব বরাবর বরাবর এ ভেক্টরের অভিক্ষেপ অভিক্ষেপ ইন্টু একক ভেক্টর এটা। এখন আমরা এটা, চলো একটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বা চিত্র এঁকে এটা বোঝার চেষ্টা করি। তার জন্য একটা চিত্র আঁকবো আমরা। তাই এই লেখাটা শিফট করে নিয়ে আসি, এখানে শিফট করে দিলাম। এখানে একটা চিত্র আঁকবো। দেখো, আমাদের এ ভেক্টরের লম্ব যদি এটা হয়, এবং বি ভেক্টরের লম্ব যদি এটা হয়, তার মানে এটা এই ভেক্টরের সাথে লম্ব, আর এটা ভি ভেক্টরের সাথে লম্ব। ঠিক আছে? এবার এ ভেক্টর এর লম্বের সাথে বি ভেক্টরের অভিক্ষেপ। দেখো, এর সাথে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়ে থাকে, এই কোণটা হয়ে যাবে 90 মাইনাস থিটা। আবার এটাও কিন্তু বি ভেক্টরের উপর লম্ব, মানে কি এটাও কিন্তু 90 মাইনাস থিটাই। এই বরাবর পি ভেক্টরের অভিক্ষেপের মান কত হবে? আমরা জানি কি অভিক্ষেপের মান হবে এ বরাবর বি কস মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। এখন এটাকে লিখতে পারি বি সাইন থিটা। অনুরূপ ভাবে এ বরাবর এ ভেক্টরের অভিক্ষেপ কি হবে? এ কস মধ্যবর্তী কোণ 90 মাইনাস থিটা। ফলে এটাকে লিখতে পারি এ সাইন থিটা। তো শিক্ষার্থীরা, আমরা এটাকে এভাবে লিখতে পারি, এ ভেক্টরের মান এ, এই ভেক্টরের লম্ব বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ কি পাইছি? বি সাইন থিটা, বি সাইন থিটা, বি সাইন থিটা ইন্টু একক ভেক্টর এটা। এবার আবার ভি ভেক্টরের মান হচ্ছে ভি, এর বি ভেক্টরের লম্ব বরাবর এ ভেক্টরের অভিক্ষেপ এ সাইন থিটা ইন্টু ইটা। এই একক ভেক্টর, একক ভেক্টরটা কিভাবে বের করতে হয় আমরা দেখবো। তবে আপাতত জেনে রাখো এখানে একটা একক ভেক্টর, এই একক ভেক্টরটা দিক কোন দিকে হবে তা আমরা এক্ষুনি নির্ণয় করতে পারবো। তবে আমরা এখন শুধুমাত্র এটা দেখি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টরকে আমরা লিখতে পারি এ বি সাইন থিটা ইন্টু একক ভেক্টর। এখন এটার মান কত হবে তাহলে? ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান কত হবে?
এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান মানে মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর হবে এ বি সাইন থিটা। কেননা একক ভেক্টরের মান তখন 1 হয়ে যায়। এখন একক ভেক্টরের দিক কোন দিকে হবে সেটাই হচ্ছে মুখ্য প্রশ্ন। এই যে আমরা এতটুকু কাজ করলাম, এই পুরো কাজটা করার ফলে আমাদের যে সৃষ্ট একক ভেক্টর তার দিক কোন দিকে হবে। ভেক্টরের ক্রস গুণনের দিক নির্ণয় করার জন্য আমাদের ডান হাতি স্ক্রু এর নিয়ম শিখতে হবে। ডান হাতি স্ক্রু এর নিয়ম। তার আগে আমরা ডান হাতি স্ক্রু কিভাবে কাজ করে তা একটু দেখে ফেলি। লাইক আমরা জানবো ডান হাতি স্ক্রু এর নিয়ম অনুযায়ী স্ক্রু এর নিয়ম অনুযায়ী ক্রস গুণনের দিক নির্ণয়। কিভাবে বের করবো? ডান হাতি স্ক্রু কিভাবে কাজ করে মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল ঘড়ির কাঁটার দিকে ঘোরালে ডান হাতি স্ক্রুকে স্ক্রু ঘড়ির কাঁটার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে, আচ্ছা দিকে ঘোরালে আগে দেখুন। ঘড়ির কাঁটার দিকে ঘোরালে, ঘড়ির কাঁটার দিকে ঘোরানো মানে কি? ক্লকওয়াইজ দিকে ঘুরালে, দিকে ঘুরালে স্ক্রুটি স্ক্রুটি তলের লম্ব বরাবর ভেতরের দিকে প্রবেশ করে। তলের লম্ব বরাবর বরাবর ভিতরের দিকে প্রবেশ করে। একে এই চিহ্নটির দ্বারা প্রকাশ করা হয়। প্রকাশ করা হয় মূলত এটা হচ্ছে তোমার তীরের পেছনের দিক। অর্থাৎ একটা তীর তুমি তোমার খাতার লম্ব বরাবর ভিতরের দিকে ছুড়ে দিলে তার পেছনের অংশটা দেখতে পাবা। এটাই আর কি। তুমি যখন একটা ডান হাতের স্ক্রুকে ক্লকওয়াইজ ঘুরাও, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরাও, তখন তা ভেতরের দিকে প্রবেশ করবে। এটাকেই আমরা রিপ্রেজেন্ট করি ক্রস চিহ্ন দ্বারা। আর ডান হাতের স্ক্রুটা যদি হাতের স্ক্রু ঘড়ির ঘড়ির কাঁটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে, দিকে ঘোরালে বিপরীত দিকে ঘোরালে মানে কি? আহ এ বরাবর ঘুরবে, ঘোরালে স্ক্রুটি স্ক্রুটি তলের লম্ব বরাবর বাইরের দিকে চলে আসবে। লম্ব বরাবর বাইরের দিকে চলে আসবে। চলে আসবে। একে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো, এটা মূলত তীরের সম্মুখ দিক। একটা তীর যদি তোমার খাতার থেকে
তোমার দিকে আসে তাহলে তুমি তীরের সামনের ফলাটা দেখতে পাও, সামনের অংশটা সেটা একটু গোলাকার হবে, ওইটাকেই এটা এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়েছে। এবার চলো আমরা অ্যাপ্লাই করা শিখি। কিভাবে অ্যাপ্লাই করবো? প্রথমত দুইটা ভেক্টর আঁকি। এদের মধ্যবর্তী কোন এখন আবার প্রয়োজন নাই। এ ভেক্টর ভি ভেক্টর, এখন তোমাকে বলা হচ্ছে এ ভেক্টর ক্রস ভি ভেক্টর বের করো। তাহলে তোমার ক্রসের ডান দিকে যেটা বাম দিকে যেটা আছে তার থেকে ডান দিকে তুমি ঘুরাবা, ডান হাতের স্ক্রুটা তুমি এ থেকে বি এর দিকে নিবা। তাহলে এ থেকে বি এর দিকে নাও। দেখো তো এটা কোন দিকে গেল, ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে? এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ডান হাতি স্ক্রু বিপরীত দিকে ঘুরলে কোন দিকে চলে আসবে? তলের লম্ব বরাবর বাইরের দিকে। তলের লম্ব বরাবর, তলের লম্ব বরাবর বাইরের দিকে আসবে। রাইট? ওকে। তাহলে বাইরের দিকে আসলে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করব? বাইরের দিকে আসলে এটাকে আমরা প্রকাশ করব এইভাবে, অর্থাৎ তোমার দিকে আসতেছে। আবার তোমাকে যদি বলা হয় বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে তুমি বি থেকে এ এর দিকে যাবা। তাহলে এই ক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ফলে তোমার দিকটা হয়ে যাবে তলের লম্ব বরাবর ভেতরের দিকে, অর্থাৎ তীরটা ভেতরের দিকে ঢুকতেছে এরকম। আর প্রথম ক্ষেত্রে তীরটা তোমার দিকে আসতেছিল এরকম মনে হবে। আশা করি তোমাদের এই দিক নিয়ে আর সমস্যা হবে না। ক্রস গুণনের দিক কিভাবে নির্ণয় করতে হয় আমরা এখন বুঝতে পেরেছি। আমাদের এখন ক্রস গুণনে যে বলতে পারো যে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা দেখব। ক্রস গুণনের কিছু বলতে পারো যে অ্যাপ্লিকেশন বা প্রয়োগ, এগুলো আমাদের অ্যাডমিশনের সাথে সাথে আমাদের একাডেমিকও বেশ কাজে লাগবে। অ্যাপ্লিকেশন অফ ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণনের প্রয়োগ। এটাকে কেস আকারে দেখি। কেস ওয়ান, দুটি ভেক্টর ধারণকারী সমতলের লম্ব বরাবর একক ভেক্টর ভেদ করার জন্য। অর্থাৎ এই যে আমরা একক ভেক্টর দেখেছি, এই একক ভেক্টরটা বের করার জন্য দুইটা ভেক্টর ধারণকারী সমতলের লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয়। দুটি ভেক্টর ধারণকারী সমতলের লম্ব বরাবর, সমতলের লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয়। একক ভেক্টর নির্ণয়। এখানে আমরা ক্রস প্রোডাক্টের কাজ দেখব। দুইটা ভেক্টর এঁকে ফেলি। এই যে দুইটা ভেক্টর দেখতে পাচ্ছি, এই দুইটা ভেক্টরের ধারণকারী সমতল যেটা দেখতেছো,
তার লম্ব বরাবর তুমি একটা একক ভেক্টর আঁকবা। ধরো যে এটা এক্স ওয়াই তল হলে জেড অক্ষ বরাবর আর কি লম্ব ভেক্টরটা হবে, বা একক ভেক্টরটা জেড অক্ষ বরাবর। এই ক্ষেত্রে একক ভেক্টর ইটা এ ভেক্টর ও ভি ভেক্টর ধারণকারী সমতলের সমতলের লম্ব বরাবর একক ভেক্টর ইটা ইজ ইকুয়াল টু, এখানে প্লাস মাইনাস দিবা, ভেক্টর দুটির ক্রস প্রোডাক্ট এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই তাদের ক্রস প্রোডাক্টের মান। ক্রস প্রোডাক্টের মান কি ছিল? ক্রস প্রোডাক্টের মান কিন্তু ছিল তোমার এবি সাইন থিটা। এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, ভেক্টর দুইটা যদি দেখা গেল থ্রি ডাইমেনশনাল ভেক্টর হয়, তাহলে আয়তাকার ভেক্টরে ক্রস গুণনের তো তোমার ধারণা লাভ করতে হবে, তাই না? এটা আমরা শিখে নিই, চলো এটা শিখার পরে আবার দ্বিতীয় প্রয়োগে চলে যাব। আয়ত একক ভেক্টরের ক্রস প্রোডাক্ট নির্ণয়। ক্রস গুণন আয়ত একক ভেক্টর গুলো কি ছিল? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, তাই না? তো তোমাকে এখানে বুঝতে হবে আই ক্যাপ ক্রস জে ক্যাপ সমান কত হবে। দেখো আই ক্যাপ সমান জে ক্যাপ এর মান হবে 1 × 1 ইন্টু সাইন তাদের মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি ইন্টু তাদের লম্ব বরাবর একক ভেক্টর। এটা লম্ব বরাবর একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। ফলে আই ক্যাপ ক্রস ক্যাপ জে ক্যাপ সমান কে ক্যাপ আসবে, কেননা 1 × 1 সাইন 90 ডিগ্রি মানে 1। সুতরাং আই ক্যাপ ক্রস জে ক্যাপ সমান কে ক্যাপ। অনুরূপ ভাবে তোমার জে ক্যাপ ক্রস কে ক্যাপ আসবে আই ক্যাপ, আবার কে ক্যাপ ক্রস জে আই ক্যাপ সমান আসবে জে ক্যাপ। তবে একটু চেঞ্জ হবে, যদি জে ক্যাপ ক্রস আই ক্যাপ হয় তাহলে মাইনাস কে ক্যাপ আসবে। কে ক্যাপ ক্রস জে ক্যাপ হলে মাইনাস আই ক্যাপ আসবে, আর আই ক্যাপ ক্রস কে ক্যাপ হলে মাইনাস জে ক্যাপ আসবে। এটাকে আমরা মনে রাখতে পারি একটা সাইকেলের মাধ্যমে। এটা আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে। ধরো ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে অর্থাৎ আই এর সাথে কে গুণ করলে মাইনাস হবে। আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলো, আই এর সাথে জি গুণ দিলে প্লাস হবে, প্লাস কে, তখন কিন্তু প্লাস হয়ে যাবে। এটা একটু মনে রাখতে হবে। যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরে তখন মাইনাস হয়, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে মাইনাস, মাইনাস নেগেটিভ। আর ঘড়ির কাঁটার
বিপরীত দিকে ঘুরলে পজিটিভ চিহ্ন আসবে। আয়ের সাথে যখন তুমি কে গুণ করবে তখন এটা ঘড়ির কাঁটার দিকে হয়ে যায়, তখন পাওয়ার যে, তবে সেখানে মাইনাস আসবে। আবার আয়ের সাথে তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে গিয়ে যে এর সাথে গুণ করো, ক্রস মানে ক্রস প্রোডাক্ট করো, তাহলে তুমি কিন্তু প্লাস কে কে পাবে। আশা করি তোমাদের এই আয়তএকক ভেক্টরের ক্রসগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা দেখব দুইটি থ্রি ডাইমেনশনাল ভেক্টর যখন থাকে তখন তাদের মধ্যে কিভাবে ক্রস পূরণ করতে হয়। আমি দুইটা ভেক্টর লিখে নিই। একটি হচ্ছে এ ভেক্টর, যেমন এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এবং আরেকটি ভেক্টর হচ্ছে ভি ভেক্টর, যথা ভি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এখন আমাদেরকে বলা হলো এ ভেক্টর ক্রস ভি ভেক্টর নির্ণয় করতে। এ ভেক্টর ক্রস বি ভেক্টর হবে কি? এটা কিন্তু থ্রি ডাইমেনশনাল পদ্ধতির নিয়মটা। ওইটা আমরা প্রথমে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে মান, ভেক্টরের মান যখন দেওয়া থাকে এবং তাদের মধ্যবর্তী কোণ, এই ক্ষেত্রে থ্রি ডাইমেনশনাল ওয়েতে প্রকাশ করা থাকবে। তখন আমরা আমাদের নির্ণায়কের জ্ঞান কাজে লাগাবো। প্রথমে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপকে লিখে দিব আমাদের প্রথম সারিতে। তারপর এর সহগগুলো এবং বি এর সহগগুলো লিখে দিব, মানে এ আই এ ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের সহগগুলো লিখে ফেলবো। এ এক্স এ ওয়াই এ জেড, এবং এটাকে লিখবো বি এক্স বি ওয়াই বি জেড। এভাবে আমি নির্ণায়কটা প্রকাশ করে দেব। আমরা যে কোনো একদিকে নির্ণায়কটা বিস্তার না করে প্রথম সারি বরাবর আমরা বিস্তার করে দিব। দেখো, আই ক্যাপের বরাবর বিস্তার করলে প্রথম কলাম এবং প্রথম সারি বাদ দিয়ে থাকবে এ ওয়াই এ জেড বি ওয়াই বি জেড মাইনাস জে ক্যাপ। এক্ষেত্রে আমাদের প্রথম সারি এবং দ্বিতীয় কলামটা বাদ যাবে, ফলে এ এক্স এ জেড আর বি এক্স বি জেড থাকবে প্লাস কে ক্যাপ। এক্ষেত্রে প্রথম সারি এবং তৃতীয় কলাম বাদ থাকবে এ এক্স এ ওয়াই বি এক্স বি ওয়াই। আমরা নির্ণায়কের মাধ্যমে বিস্তার করে দিলাম, তারপর সেটা এখন ভেঙে লিখবো। দেখো, আই ক্যাপ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তারপর তাদের বিয়োগ হবে, ফলে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। আমরা এটা একটু স্পষ্ট করে লিখি, মাইনাস জে ক্যাপ এ এক্স বি জেড মাইনাস এ জেড বি ইন্টু বি এক্স প্লাস কে ক্যাপ ইন্টু এ এক্স কে ক্যাপ ইন্টু এ এক্স ইন্টু বি ওয়াই মাইনাস এ ওয়াই ইন্টু বি এক্স। এভাবে আমরা দুইটা থ্রি ডাইমেনশনাল ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করতে পারি। তো দেওয়া আছে।
এই ৩ টা ভেক্টর তোমাকে আলাদা, আলাদাভাবে দেওয়া আছে। একটা হচ্ছে তোমার A ভেক্টর, আরেকটা হচ্ছে B ভেক্টর, আরেকটা হচ্ছে সরি, আরেকটা হচ্ছে C ভেক্টর। এই এখানে A ভেক্টর, B ভেক্টর এবং C ভেক্টর ৩ টা ভেক্টর একই সমতলে থাকার শর্ত হলো A ভেক্টর, B ভেক্টর ও C ভেক্টর। এই ৩ টি ভেক্টর একই সমতলে থাকলে তোমার বুঝতে হবে তাদের যেকোনো ২ টা ভেক্টরের ক্রসের সাথে অপর ভেক্টরের ডট শূন্য হবে। বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর সমান শূন্য। যেকোনো একটা শর্ত তোমার ফুলফিল করলেই হবে। এটা তোমার শর্ত। চলো আমরা যেকোনো একটা শর্তকে ডেরিভেশন করে ফেলি। সেখান থেকে একটা শর্টকাট পেয়ে যাব যা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডট সি ভেক্টর সমান 0 এটা নিয়ে আগাম। এখানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডট সি ভেক্টর সমান 0 এটা ধরে নিই। এ ভেক্টর সমান এ এক্স আই ক্যাপ প্লাস, এটাকে আবার লেখা যায় এ ওয়াই জি ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ভি ভেক্টর সমান বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জি ক্যাপ প্লাস ভি জেড কে ক্যাপ। সি ভেক্টর সমান সি এক্স আই ক্যাপ প্লাস সি ওয়াই জে ক্যাপ প্লাস সি জেড কে ক্যাপ। এখন যখন আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর করবো তা কিন্তু আমরা নির্ণায়ক আকারে প্রকাশ করতে পারি। এটা আমরা জানি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর হচ্ছে নির্ণায়ক আকারে প্রকাশ করা যায়। এটাকে আমরা প্রকাশ করে নিব তার সাথে ডট হবে সি এক্স আই ক্যাপ প্লাস সি ওয়াই জে ক্যাপ প্লাস সি জেড কে ক্যাপের। এটা সমান 0 আসছে কিন্তু। এখন এটাকে আবার নির্ণায়ক আকারে ভাঙি, তাহলে এ ওয়াই এ জেড ই ওয়াই বি জেড মাইনাস জে ক্যাপ ই এক্স কে জেড বি এক্স বি জেড প্লাস কে ক্যাপ এ এক্স এ ওয়াই বি এক্স ই ওয়াই। এই পুরোটার সাথে আমার ডটে আছে সি এক্স আই ক্যাপ প্লাস সি ওয়াই জে ক্যাপ প্লাস সি জেড কে ক্যাপ সমান 0।
আবার আই ক্যাপ আই ক্যাপের সবগুলোই বেঁচে থাকবে, ফলে সি এক্স এ ওয়াই এ জেড বি ওয়াই বি জেড মাইনাস সি ওয়াই এ এক্স এ জেড বি এক্স বি জেড প্লাস সি জেড এ এক্স এ ওয়াই বি এক্স বি ওয়াই থাকবে, যা পরবর্তীতে আমরা যদি গুছিয়ে লিখতে চাই এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স ভি ওয়াই ভি জেড সি এক্স সি ওয়াই সি জেড আকারে লিখতে পারবো। এটা সমান শূন্য। এটাই হচ্ছে আমাদের শর্তটা। এটাই হচ্ছে শর্টকাট শর্ত বা ফর্মুলাও আকারে আমরা মনে রাখতে পারি। আজকের জন্য আমরা এতটুকুই রাখবো। ওকে, আমাদের সাথে থাকার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ। সেখানে একটু পরিবারের সাথেই থেকো আর সুস্থ থাকো, এই কামনা করে আজকে এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণে এখানে বিদায়।